তো আচ্ছা দেখো, তাহলে আমরা এখন এমসিকিউর পার্টে মুভ করছি। তো আমি অধ্যায়ের গুরুত্বপূর্ণ মানে তোমার পরীক্ষা আসার মতন গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ দেখাবো ইনশাল্লাহ। তোমার মনে করো যদি এই অধ্যায় থেকে কোশ্চেন আসে তাহলে এই এমসিকিউ গুলো থেকে আসবে, তুমি এটা নিচে থাকতে পারো। ক্লিয়ার? এখন আসো 72 নম্বর এমসিকিউ তে কি বলছে। নিশাত মজুমদার 10 কেজি মালামাল নিয়ে 850 মিটার উঁচু একটি পাহাড়ে আরোহণ করলেন। তার নিজের ভর 55 কেজি, তার দ্বারা কৃত কাজ কত? তো আমরা কৃত কাজের সূত্র কয়টা জানি? দুইটা। ডাব্লিউ ইকুয়াল এফ এস। কয়টা জানি? দুইটা। ডাব্লিউ ইকুয়াল এফ এস, এটা হচ্ছে স্মরণ, যদি স্মরণ হয়, কিন্তু এখানে স্মরণ নেই, এখানে হচ্ছে উচ্চতা। ডাব্লিউ ইকুয়াল এফ এস হবে। তো এফ ডাব্লিউ এফ মানে কি, তার কত মানে বল আর কি, ঠিক আছে? এটা কি হবে? এমজি, সেটা কি হবে? এমজি এস, তাই তো? তাহলে এখন তুমি তার বর বসাবা। তো এইসব মেয়েতে স্টুডেন্ট দুই জায়গায় মূলত ভুল করে। কয় জায়গায়? দুই জায়গায়। ফার্স্ট কি, তারা এখন তার বর কত দিবে? তুমি বর কত দিবে? 10 কেজি। হ্যাঁ, সে 10 কেজি বর নিয়ে কাজ করছে। 10 কেজি মোটেও না। তার বর হবে কি, দেখো এখানে 10 কেজি তো আছে, তার টোটাল নিজের বরটাকে তো কাউন্ট করতে হবে। সে নিজের বর নিয়ে গেল, এটাকে কাউন্ট করতে হবে না? অবভিয়াসলি কাউন্ট করতে হবে। তাহলে বর কত হবে? 10 প্লাস 55 ইন্টু জি। জি কত? 9.8। জি কি 9.8? মোটেও না। জি প্রশ্ন বলিয়ে দিছে 10, তার মানে তোমাকে 10 দিতে হবে। ইন্টু এস। এস কত হবে? 850। 850। তো তোমরা ক্যালকুলেটর ইউজ করলে এর অ্যান্সার পাবা 552500 জুল। তাহলে এখানে অ্যান্সার কোনটা বলো? অ্যান্সার কি ক নাম্বার, নাকি খ নাম্বার, নাকি গ নাম্বার? এখন এখানে আমার স্টুডেন্ট আরেক ভুল করবে, তিন ভুল। এই এমসিকিউতে তিনটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তো এখানে কি ভুল করবে? সে দেখো এখানে দুইটা জিনিস, এটা হচ্ছে সেম অ্যান্সার, তাই তো? অ্যান্সার তো আমাদের এইটা না, এইটা, এই দুইটার একটা। এখন এখানে আছে জুলে, এখানে আছে কিলো জুলে, তুমি কোনটা দেখাবা বলো? জুলেরটা দেখাবো না কিলো জুলেরটা দেখাবো? দেখো লক্ষ্য করো, এখানে জুল, এখানে কিলো জুল। আমরা জানি কি কাজের একক কিন্তু জুল, কাজের একক কি জুল, নট কিলো জুল। মাইন্ড, কাজের একক কি জুল, তাহলে অ্যান্সার হবে এটা। এখন এটা দাগাতে গিয়ে আরেক ভুল করবে, সে বলবো হ্যাঁ কিলো জুল, বা এখানে দাগাতে গিয়ে আরেকটা ভুল করবে কি, দেখে এখানে শূন্য দুইটা, এখানে একটা, কনফিউজড হয়ে যাবে। আর অবভিয়াসলি কনফিউজড হবা, ভুল করে দাগাবো। আমিও ভুল করছি এইভাবে, চোখের দেখাই ভুল এগুলো। এই ভুলগুলো কইরো না, হ্যাঁ এই ভুলগুলো কইরো না। তাহলে অ্যান্সার হবে কোনটা? উপরটা, এখানে শূন্য জিরো দুইটা। এটা হচ্ছে আমাদের এমসিকিউ, ঠিক আছে? তো এখন আসো পরবর্তী এমসিকিউ যাই। এখন আসো, এই এমসিকিউ কি বলছে, শক্তির মাত্রা কি। এই এমসিকিউ গুলো কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের মাত্রা রিলেটেড এমসিকিউ গুলা অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তো তোমরা কি করো, অনেকে এগুলো মুখস্থ করে, যে মাত্রার মানগুলো মুখস্থ করে, মাত্রা মুখস্থ করে। মোটেও দরকার নেই। দেখো আমি একটাই এমসিকিউর মাধ্যমে টোটাল তুমি কিভাবে মাত্রা বাইর করবে এটা মনে রাখা কি করো মানে বলবো আর কি, কিভাবে ইজি হইতে মনে রাখতে পারো। শক্তির মাত্রা কোনটি? শক্তি মানে কি? ই এনার্জি। তো আমি ই ইকুয়াল কি জানি, দেখো তো ই ইকুয়াল আমি কি লিখতে পারি? ই ইকুয়াল হাফ এম বি স্কোয়ার, তাই তো? হাফ এম বি স্কোয়ার। এখানে হাফ হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এটা নিয়ে আমাদের কোনো কি নেই, মাথা ব্যথা নেই। আমাদের কি আছে? এম বি স্কোয়ার। এবার আসে এম কি, এম এর মাত্রা কি? এম অর্থ কি? বর না, কোনো জিনিসের বর। একে আমরা ইংরেজিতে কি বলে? মাস বলি। তাহলে এই মাসের আমরা প্রথম করে কিনি এম, তাহলে এর মাত্রা কি? এম, তাই তো? এতটুকু সমস্যা নেই। বি, বি মানে কি? বেগ। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড তো বেগের একক, তাই কি না? বেগের একক কি? বেগ হচ্ছে কি আমাদের একক সময় যতটুকু দূরত্ব অতিক্রম করে, বুঝছো? বি ইকুয়াল কি? বি ইকুয়াল আমি কি বলতে পারি, আমি আবার বলছি, মনোযোগ দাও। বি ইকুয়াল বলতে পারি এইচ বাই টি। বি ইকুয়াল আমি কি বলতে পারি? এইচ বাই টি। মানে একক সময় যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে আমি বেগ বলি। তাহলে বেগের মাত্রা কি হবে? স্মরণ কি? স্মরণ এস না? স্মরণকে আমরা কি, স্মরণ দ্বারা আমরা কি বুঝি? যে লেন্থ বা দৈর্ঘ্য। তাহলে এসের ইয়া কি, মাত্রা কি? এল, তাই তো? আর সময়ের মাত্রা টি। টি কে আমরা টাইম কে বলি না? টাইম। তো মাত্রা বলতে আমরা ইংরেজি ওয়ার্ড গুলোর প্রথম অক্ষরটা নিয়ে টি। তো এখানে কি লিখবো? টি লিখবো। তো বেগের মাত্রা কি জানি? এল টি ইনভার্স ওয়ান, তাই তো? তাহলে এখানে বেগের জায়গায় কি বসাই দিব? এল টি ইনভার্স ওয়ান। তাকে যদি তুমি স্কোয়ার করো, স্কোয়ার করলা, তাহলে এখান থেকে কি পাবা? এম এল স্কোয়ার টি ইনভার্স টু, তাই কিনা? এখন এটা আবার অনেকে ভুল করবে, এটা তো সূচকের ফর্মুলা। আমরা নর্মাল জানি ফার ফা, তাকে আমরা গুণ করে দেবো। এখানে টু এল এর উপরে ফার সাথে গুণ হবে, এখানে টু মাইনাস ওয়ান এর সাথে গুণ হবে, এম এল স্কোয়ার টি ইনভার্স টু। তাহলে এখান থেকে অ্যান্সার কোনটা দেখো তো? ক নাম্বার কি? এম এল স্কোয়ার টি ইনভার্স টু। খ নাম্বার এটা, গ নাম্বার এটা। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ক নাম্বার। বুঝতে পারছো কিনা বলো? যে সেম ম্যাথ গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। মানে মাত্রাটা আমরা কি নিব? যে ইংরেজি ওয়ার্ডের প্রথম অক্ষরটাকে নিব, ঠিক আছে? এম নিলাম, লেন্থের এল নিলাম, টাইমের টি নিলাম,
এই কয়েকটা জিনিস জানলে তুমি যে কোনো কিছু মাত্রা বার করতে পারবে। এখন তোমার যদি ক্ষমতার মাত্রা বার করতে বলি, ফি করে W/T। ডাব্লিউ মানে কি? ডাব্লিউ হচ্ছে মনে করো যে কতটুকু কাজ করছে, কাজের মাত্রা বার করবে, টাইমের হচ্ছে টি, দেন ভাগ করে দিবে, হয়ে গেল। ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, তো আসো এখন আমরা যে এমসিকিউটা সলভ করবো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এটাকে 3 স্টার 4 স্টার 5 স্টার দিলেও কম হবে। কারণ কি আমি তোমার বলি, এই টাইপের এমসিকিউ গুলা তোমার যে এই সাবটার থেকে আসে এমনটা নেই, যে কোনো সাবটার থেকে আসতে পারে, যে একটা তুলনা করে আর কি। আমাদেরকে তুলনা করতে বলে, হ্যাঁ আমি বেগকে এত গুণ করলে গতিশক্তি কত হবে, উচ্চতাকে এত গুণ করলে আমাদের এটা উচ্চতা, আমাদের যে বিভব শক্তি এটা আগের থেকে কত গুণ হবে, কত গুণ বৃদ্ধি পাবে, কত গুণ হ্রাস পাবে। এই টাইপের একটা এমসিকিউ আসবে, ইনশাল্লাহ আসবে, ঠিক আছে। এখন আসো, বলছে কি কোন বস্তুর বড় অর্ধেক এবং বেগ 4 গুণ করলে গতিশক্তি পূর্বের কত গুণ হবে। তার মানে গতিশক্তি নিয়ে কাজ। এমসিকিউ গুলোকে আমরা একদম মানে শর্টকাট শিখবো, কোনো কিচ্ছু লিখবো না, জাস্ট না লিখে শর্টকাট করব। মনোযোগ দাও। তাহলে গতিশক্তি বলছে না, কিচ্ছু করার দরকার নেই, তুমি গতিশক্তির সূত্রটা লিখে ফেলো। তো দেখে কাইনেটিক এনার্জি আমরা হাফ এম ভি স্কোয়ার লিখি, হাফ এম ভি স্কোয়ার লিখলাম না, কিচ্ছু করার দরকার নাই। তুমি জাস্ট কনস্ট্যান্ট নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কনস্ট্যান্ট কনস্ট্যান্টের মতো থাক। দেখো কি বলছে, বরকে আমি অর্ধেক করছি, তার মানে এখানে এম যতটুকু আছে তাকে আমি কি করলাম, অর্ধেক করলাম, মানে হাফ বসাই দাও। এম কে আমি অর্ধেক করলাম, এই জন্য আমি হাফ বসাইছি, এই হাফ না, এম কে অর্ধেক করছি না, তার হাফ বসাইছি। দেন কি বলছে, আমাদের বেগকে 4 গুণ করছি, বেগকে 4 গুণ করছি না, জাস্ট এখানে 4 বসাই দাও, আর স্কোয়ার একটা। তাহলে দেখো তো কত হয়, এখানে 4 4 16/2 ইকুয়াল 8 গুণ, ইকুয়াল কত গুণ, 8 গুণ। তার মানে গতি শক্তি কত গুণ হলো, আমাদের 8 গুণ। এটা হচ্ছে শর্টকাট। এটা কি কাট? এটা হচ্ছে শর্টকাট। হ্যাঁ, এটা কিন্তু কোনো মুখস্থ কোনো বিদ্যা না, এটা অন্য কোনো ফর্মুলা না, এটা আমরা যে লেন্দি ওইতে করি বা ফর্মাল ওইতে করি না, তারে ফাঁক। এখন ফর্মাল ওইটা দেখাবো আমি। দেখো ফর্মাল ওইটা এখন তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমাদের কি বলছে, গতিশক্তি আমাদের কি হয়ে গেছে, মানে বরটার বৃদ্ধি পাইছে। আচ্ছা, আমি পরিবর্তিত বরকে মনে করো আমি এম প্রাইম ধরলাম, সেটা কি হবে, আগের বরের অর্ধেক, তার মানে আমাদের এ/2, ঠিক আছে। পরিবর্তিত বেগকে আমি বি প্রাইম ধরলাম, সেটা কি হবে, আগের বেগের 4 গুণ, মানে 4b, তাই তো 4b। এখন তুমি গতিশক্তি ইনিশিয়ালি কি জানি, হাফ এমবি স্কোয়ার, তাই তো এমবি স্কোয়ার না, এমবি স্কোয়ার। এখন আসো, হাফটাকে আমি রাখলাম, এম এর বদলে কি হবে, m/2, m/2, তাই কিনা। সরি, এখানে ফ্রাই হবে। আমরা যে মনে করো যে নতুন শক্তি পাইতেছি আর কি, আমি এই ফ্রেম দ্বারা প্রকাশ করছি, হাফ এম ফ্রেম বি ফ্রেম স্কোয়ার, ঠিক আছে। আর বেগ কি হবে, বেগ হবে 4b, 4b স্কোয়ার, ঠিক তো, ঠিক কিনা বলো। এখন আসো, এলেনে এখানে আসো, এখান থেকে দেখো তো, তাহলে এখানে আমি কত, এখানে হাফ হাফ আমার 1/4 হয়ে গেল, আমি লিখলাম এখানে 1/4। আর এখানে এম আছে, এখানে কিন্তু স্কোয়ারটা 4 এর উপরও আছে, বি এর উপরও আছে, আমি এমটাকে লিখলাম স্কোয়ারের কারণে 4টা কত হয়ে যাবে 16, বিটা হয়ে যাবে স্কোয়ার, তাই তো। তাহলে আমি যদি একে একটু সুন্দর করে লিখি, আমি কি এভাবে লিখতে পারবো না, এখানে 16টা পাশে নিয়ে আসলাম, 16 এর পরে কাটাকাটি করে আমাদের কত থাকবে, 4 4 16। হ্যাঁ, আচ্ছা আমরা এক কাজ করি, আমরা এখানে হাফটাকে না ভাঙি, হাফটা আমাদের লাগবে, আমি এভাবে রাখলাম। তাহলে এই দেখো তো, এই 16 আর এই 2 কাটাকাটি হয়ে আমাদের কি থাকবে, 8 থাকবে। আর এখানে যে হাফ এম বি স্কোয়ার, আমি আলাদাভাবে লিখে ফেললাম, হাফ এম বি স্কোয়ার। এখন তুমি বলে হাফ এম বি স্কোয়ার কে আমি ই কে বলতে পারবো কিনা, তাহলে এখান থেকে কি আমি বলতে পারতাছি না, নতুন গতিশক্তি হবে আমাদের আগের গতিশক্তির 8 গুণ। দেখো তো, এটা হচ্ছে তার ফর্মাল ওয়েটা, আমি যেটা প্রথম বলছি সেটা হচ্ছে শর্টকাট, এটা হচ্ছে তার কি ওয়ে, ফর্মাল ওয়ে। আমি কি বলতে পারবো, নতুন গতিশক্তি হবে আগের গতিশক্তির কত গুণ, 8 গুণ। এবং কি শুধু এটা এমসিকিউ তো না, সিকিউ তো আসে, সিকিউ তো তোমাদের মহাকর্ষের ম্যাথ গুলোতে আসে, মহাকর্ষের ম্যাথ গুলোতে আসে। বলো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা। যে তোমরা তো বলতে পারবে না, এটা তো রেকর্ড হচ্ছে, কারণ এই আশা পরবর্তী এমসিকিউ যায়। এখন আসো, আমরা অনুপাতের একটা এমসিকিউ আনছি, এই এমসিকিউটা গুরুত্বপূর্ণ। মানে এগুলো প্রত্যেকটা, আমি যে যতগুলো এমসিকিউ করাচ্ছি না, প্রত্যেকটা অনেক গুরুত্বপূর্ণ। সত্যি বলতেছি, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। তোমার কোনো আইডিয়া নেই পরীক্ষায় এই টাইপের এমসিকিউ কি পরিমাণে আসে বা কি পরিমাণে আসবে ইন ফিউচার, ঠিক আছে। মনোযোগ দাও। 3 কেজি ও 9 কেজি বড় দুটি গতিশীল বস্তুর বেগের অনুপাত কত হলে বস্তু দুটি গতিশক্তি সমান হবে। হ্যাঁ, এখানে গতিশক্তি সমান, ওকে। আমাদের বলছে বেগের অনুপাত বাইর করতে, এই অনুপাতটা বাইর করতে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, আমি সমাধান করার পরে বলতেছি সেটা কি। এখন দেখো, আমি দুইটা ধরলাম, একটা গতিশক্তি E1 ধরছি, একটাকে ধরলাম আমি E2, হ্যাঁ। তাহলে প্রথমটা গতিশক্তি কি হবে, হাফ অফ এম বি স্কোয়ার, আমি M1 B1 ধরলাম। দ্বিতীয়টা হচ্ছে হাফ অফ
m2b2 স্কোয়ার, আমার হাফ হাফ ওই পাশ থেকে কাটা, এমন b1 স্কোয়ার m2b2 স্কোয়ার। হ্যাঁ ওকে, এটা ঠিক আছে। এখন দেখো এমন হচ্ছে আমাদের 3b1 স্কোয়ার ইকুয়াল m2 কত আমাদের 9b2 স্কোয়ার। এতটুকু পর্যন্ত তো সব ঠিকই আছে। এখন তুমি লিখবে এখানে b1/b2 স্কোয়ার স্কোয়ার, এটাকে পাশে নিয়ে আনবা 9/3। হ্যাঁ এতটুকু পর্যন্ত ঠিক আছে, ওকে চলতেছে। দেন আমি এটাকে কি করে লিখতে পারবো, b1/b2 হোল স্কোয়ার, আমি এভাবে লিখতে পারবো কিনা, লিখতে পারবো। দেন এখানে কি আসবে, 9/3 আসলো, 9/3। 9 কি 3, 3 কে 9 এর মধ্যে কাটলে এখানে কত আসে, 3 আসে। এখন এখানে কি পাচ্ছি আমি, b1/b2 ইকুয়াল, আমি যদি রুটটাকে ওই পাশে নিয়ে যাই দেন আমাদের কি আসবে, √3, √3, তাই না? আচ্ছা √3 আসলো, এখানে যখন √3 আসলো তার নিচে কিছু নেই, তার মানে আমি মনে মনে 1 একটা ধরতেই পারি। এখন তুমি আমাকে বলো b1/b2 অনুপাত, তার মানে এটাকে আমি এভাবে লিখতে পারবো না, √3/1, এভাবে কি লিখতে পারবো কিনা বলো, √3/1 লিখতে পারবো? হ্যাঁ আমি কি √3/1 লিখতে পারবো। এখন এখানে গিয়ে অনেকে কনফিউজড হবে, কনফিউজটা কি দেখো, কনফিউশনটা এইরকম হবে, এখানে দুইটা আছে, 1/√3 আছে, √3/1 আছে। তুমি এখন আমাকে বলতে হবে এখানে অ্যান্সার কি হবে, 1/√3 হবে নাকি √3/1 হবে। গুরুত্বপূর্ণ জিনিস। দেখো কি বলছে, 3 কেজি 9 কেজি বড় দুটি বস্তু, মানে আমাদের এখানে কোনটা আছে, 3 কেজি দেন 9 কেজি। তার মানে আমাদের এই 3 কেজিটাকে b1 ধরছি, আগে 3 কেজি অনুপাত রাখতে হবে, দেন 9 কেজি। দেখছো, তুমি যদি কোশ্চেন না মনোযোগ দিয়ে না পারো তাহলে তুমি হয়তো কোনো কারণে ভুলবশত তোমার এখানে b2/b1 নিয়ে আসছো, এখানে b1 না, b1/b2 না আসে, b2/b1 আসছে। তোমার কি ম্যাথ ভুল? মোটেও ম্যাথ ভুল না। যদি তোমার b2/b1 আসতো তখন আসতো 1/√3। তুমি এটাকে উল্টাই দাও, কারণ আমাদের এখানে b1/b2 লাগবে, কারণ কি আমি এখানে 3 কেজি, 3টাকে আমি 1 ধরছি আর 9টাকে আমি 2 ধরছি। 3কে m1 ধরছি, তার মানে এর বেগকে ধরছি b1, 9টাকে ধরছি m2, তার মানে এর বেগকে ধরছি b2। তাহলে অ্যান্সার কি হবে, √3/1। ক্লিয়ার কিনা বলো? তো এখন আসো নেক্সট এমসিকিউ যাই। তো দেখো আমরা এখন 8টা গুরুত্বপূর্ণ এমসিকিউ আনছি, তো তোমরা প্রথমত ভিডিওকে পজ করে নিজে নিজের সমাধানটা করো, দেখার দরকার না, যদি না বোঝো দেন আমি কি বলি শুনো, আগে নিজে নিজে করো। হ্যাঁ তুমি দেখো আমার ভিডিওটা দেখো, হয়তো তুমি অ্যান্সার করবে, তোমার অ্যান্সার ক্রাইটেরিয়া ঠিক আছে, হয়তো তুমি এর বিতর্ক, তো আমি যখন এটা সমাধান করাবো আমি কিন্তু এই অ্যান্সারের বাইরে আমি অনেক কথাই বলবো, এটা তুমি মিস করবে। তো তুমি দেখো আগে নিজে অ্যান্সারটা বাইর করে দেন, আমি কি বলি শুনো। এখন আসো কি বলছে, গতিশক্তি 3 গুণ করা হলে বস্তুর বেগ কত হবে। তার মানে এখানে আমার কানেকশন কার সাথে, গতিশক্তির সাথে বেগের কানেকশন। কোনো কিছু বোঝার দরকার নেই, তুমি জাস্ট আগে সূত্রটা লিখে ফেলো, গতিশক্তির সাথে বেগের সম্পর্ক কি, হাফ এম বি স্কোয়ার। গতিশক্তির সাথে বেগের রিলেশন কি, হাফ এম বি স্কোয়ার, আমি লিখলাম। এখন বলছে কি আমরা এটাকে শর্টকাট হইতে করবো, শর্টকাট হয়ে একদম নর্মাল, কোনো কিছুই না। দেখো আমি এখানে যখন কাজ করবো, আমি কনস্ট্যান্ট নিয়ে, এটা তো কনস্ট্যান্ট, এটা নিয়ে আমি কোনো কাজ করবো না, এটা টোটালি আমাদের আমাদের যে চিন্তার বাইরে থাকবে। শর্টকাটটা কিভাবে দেখাচ্ছে দেখো, গতিশক্তি 9 গুণ হয়েছে, তার মানে এই গতিশক্তি কত গুণ হয়ে গেল, 9 গুণ হয়ে গেল। গতিশক্তিকে তুমি 9 লিখে ফেলছো, হ্যাঁ লিখে ফেলছি আমি। বস্তুর বেগ কত হবে, এই বেগ, বেগ কি বি স্কোয়ার কিনা, বি স্কোয়ার কিনা বলো। তাহলে এই বি স্কোয়ার না, তাহলে আমি এখানে লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াল 9, তাহলে বি ইকুয়াল কি 3 হবে না, বি ইকুয়াল 3। তাহলে আমাদের দেখো তো গতিশক্তি যদি 9 গুণ হয়, বেগ কত গুণ হবে, অ্যান্সার হচ্ছে আমাদের 3 গুণ হবে। বেগ কত গুণ হবে, 3 গুণ। একদম নর্মাল, কোনো কিছুই না। জাস্ট তুমি কি করছি, গতিশক্তি 9 গুণ হয়েছে, 9 বসাইছি, বেগ বাইর করবো তাই বেগকে রাখলাম। শেষ। তুমি যদি বলো ভাইয়া এটা তার ফর্মাল ওয়েটা কি, মনে করো যে ভাই এটা মনে করেন আমাদের কথার কথা কোনোভাবে গতে আসলো, তাহলে কিভাবে করলে কি হবে, মোটেও হবে না। তাহলে কিভাবে করবো, ফর্মাল ওয়েটা দেখেন, ফর্মাল ওয়েটা দেখেন, দেখ আমি ফর্মাল ওয়েটা দেখাচ্ছি। দেখছো তো আমি গেছি। আচ্ছা ফর্মাল ওয়েটা আমি তোমার একটু দেখাই। হ্যাঁ এটা তো হচ্ছে আমাদের শর্টকাট বলতে পারো। এখন এখানে আমাদের কার সাথে একটা রিলেশন, গতিশক্তি। এই যে 9 গুণ গতিশক্তি না, তাহলে পরিবর্তিত গতিশক্তিকে আমি এই প্রাইম ধরলাম, পরিবর্তিত বেগকে আমি বি প্রাইম ধরলাম, হ্যাঁ পরিবর্তিত বেগকে বি প্রাইম ধরলাম। তাহলে আমি ই প্রাইম ইকুয়াল কি লিখতে পারি, হাফ অফ এম বি প্রাইম স্কোয়ার। আমি ভাই বলতে পারি না আপনি বরকে কেন চেঞ্জ করলেন, কারণ বর আমাদের সেম থাকবে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তাহলে আমি এই গতিশক্তি 9 গুণ না, মানে আগের গতিশক্তি ই প্রাইম হবে আমাদের 9ই, তাই কি না, এই ফ্রেমের জায়গায় আমি কি লিখতে পারবো, 9ই, মানে এই ফ্রেম হচ্ছে আমাদের 9ই হাফ অফ এম কি বি প্রাইম স্কোয়ার। তাই তো হাফ অফ এম বি প্রাইম স্কোয়ার, তাই কিনা বলো। এখন দেখো এখান থেকে কি করা যায়,
আমাদের বি ফ্রেমের মানটা লাগবে, বি ফ্রেমের কি লাগবে, মানটা লাগবে। হ্যাঁ, আচ্ছা। তো তাহলে দেখো এখান থেকে আমি একটা কাজ করতে পারি, আমরা কি জানি ইকুয়াল হাফ অফ এম বি স্কোয়ার। দেন আমি তাহলে এখান থেকে এর বদলে কি বসে দিতে পারবো, হাফ অফ এম বি স্কোয়ার বসে দিতে পারবো না? এর বদলে কি বসে দিতে পারবো, হাফ এম বি স্কোয়ার, তাই তো? তাহলে তুমি এর বদলে বসে দাও 9 হাফ অফ এম বি স্কোয়ার, দেন হাফ অফ এম বি প্রাইম স্কোয়ার। তাহলে দেখো হাফ অফ কাটা এম এম কাটা, এখন বি প্রাইম ইকুয়াল এটা, তার মানে আমি এখান থেকে লিখতে পারি বি প্রাইম স্কোয়ার ইকুয়াল 9 বি স্কোয়ার। আমাদের কিসের মান বের করতে বলছে, বি প্রাইম এর মান। তাহলে বি প্রাইম ইকুয়াল কত হবে, আমি যদি এই পাশে রুট নিই, রুট নিলে আমাদের কি 3 বি হয়ে যাবে না? তার মানে দেখো আমাদের যে আদি মানে যে শেষ বেগটা, বেগের কতটুকু পরিবর্তন হবে, বেগ হবে আদি বেগের 3 গুণ, বেগ হবে আদি বেগের কত গুণ বলো, 3 গুণ। বেগ হবে আদি বেগের 3 গুণ, বেগ হবে কত গুণ, আদি বেগের 3 গুণ। এটা হচ্ছে আমাদের ফর্মাল ওয়ে, এটা হচ্ছে আমাদের কি ফর্মাল ওয়ে। বাট আমরা এমসিকিউ তে মোটেও করবো না, এমসিকিউ তে আমরা শর্টকাট ওয়েটা করবো। খালাস, এখন আসো পরবর্তী এমসিকিউ। আচ্ছা, তো দেখো এই এমসিকিউটা ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি কয়বার বলছি ভেরি 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 ইম্পর্টেন্ট, যদি এর থেকে সহজ আমি এর থেকে বেশি বলবো। এই এমসিকিউটা করার জন্য তোমার যে নর্মাল নলেজ দিয়ে কিন্তু হবে না, একটু কনসেপচুয়াল এমসিকিউটা তোমার একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, এমসিকিউ কিন্তু ইজি, বাট এখানে একটা জিনিস থেকে স্টুডেন্টরা ভয় পাবে, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। সেটা কি, এই যান্ত্রিক শক্তি। আমরা নর্মালি যান্ত্রিক শক্তি মানে কি জানি, বিভব শক্তি প্লাস গতি শক্তির যোগফল। তোমরা বলতে পারবে প্রশ্নটা পড়তে দেন আমাদেরকে, দিতেছে শোনো। আমরা যান্ত্রিক শক্তি নর্মালি কি জানি, বিভব শক্তি গতি শক্তির যোগফল। যেহেতু স্টুডেন্টরা যখন এই যান্ত্রিক শক্তিটা দেখবে, তারা ভাববে হ্যাঁ এটা তো অনেক সময় লাগবে, কারণ এখানে বিভব শক্তি গতি শক্তি দুইটা বাইর করতে হবে, তার যোগফল যান্ত্রিক শক্তি। স্টুডেন্ট এটা চিন্তা করবে। এখন আসো প্রশ্ন কি বলছে, 5 কেজি বড় একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করে 50 মিটার/সেকেন্ড বেগে, মানে 50 মিটার/সেকেন্ড বেগে তুমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো, সর্বোচ্চ উচ্চতায় এর যান্ত্রিক শক্তি কত, সর্বোচ্চ উচ্চতায় এর যান্ত্রিক শক্তি কত? এখন তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, সর্বোচ্চ উচ্চতায় যান্ত্রিক শক্তি। আমি মনে করি যদি এটা আমাদের ভূমি হয়, হ্যাঁ, আমি এটাকে এখান থেকে একটা বল আছে, বুঝতে পারছো, এখানে একটা কি আছে, বল আছে, আমি বলটাকে উপরের দিকে নিক্ষেপ করছি। আমি ধরলাম তার ম্যাক্সিমাম হাইট, তার ম্যাক্স হাইট হচ্ছে এখানে, ঠিক আছে? আমি ধরলাম তার ম্যাক্স হাইট কোথায়, এখানে এই বিন্দুটা আর কি। তার ম্যাক্স হাইট হচ্ছে এখানে, ঠিক আছে? এর উপরে সে চাইতে পারবে না। এখন তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, ম্যাক্স হাইট যদি এখানে হয়, সর্বোচ্চ উচ্চতায় যখন আসবে, সর্বোচ্চ উচ্চতায় যখন আসবে, এর উপরে উঠবে না। এখন আমার প্রশ্ন, সেই বলটা এখানে এসে তার উপরে কেন উঠবে না? তুমি বলতে পারো ভাই তার ভেলোসিটি জিরো হয়ে যাবে। হ্যাঁ, তার মানে তার সর্বোচ্চ উচ্চতায় বের মান জিরো হবে, সর্বোচ্চ উচ্চতায় বের মান কত হবে, জিরো হবে। এটা তুমি বলছো। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতায় বের মান জিরো হবে। এখন আমরা প্রশ্ন করলাম, আচ্ছা ভাইয়া যদি সর্বোচ্চ উচ্চতায় বের মান জিরো হয়, তাহলে গতিশক্তি কত? তুমি বললে হ্যাঁ গতিশক্তি মানে হাফ এম বি স্কোয়ার, বের মান মানে জিরো, তার মানে তো গতিশক্তি নেই। আমরা কি জানি সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি জিরো, আমি আমার বেসিক ক্লাসে বলছি সর্বোচ্চ গতিশক্তি জিরো। তাহলে এখানে কি থাকে, এখানে থাকে বিভব শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি মানে কি, যান্ত্রিক শক্তি হচ্ছে বিভব শক্তি প্লাস গতিশক্তি। কিন্তু আমি দেখতেছি সর্বোচ্চ উচ্চতা আমাদের ভেলোসিটি জিরো, তার মানে গতিশক্তি জিরো। তাহলে এখানে আর কি থাকে, বিভব শক্তি। তাহলে এখানে যান্ত্রিক শক্তি সমান সমান কি হবে, বিভব শক্তি। এখানে যান্ত্রিক শক্তি সমান সমান কি হবে, বিভব শক্তি। যান্ত্রিক শক্তি বিভব শক্তি। তো বিভব শক্তির সূত্র কি, এম জি এস, তাই তো? এখন আসো, এম এর মান কত, এম এর মান হচ্ছে 5, জির মান কত, জির মান দেওয়া নাই। জির মান কিন্তু তোমরা একটা ভুল করবে, যদি কোনো কিছু না দেওয়া থাকে তাহলে আমি 9.8 দিব। যদি মানে কত দেওয়া আছে, জির মান 10 দেওয়া আছে, তাহলে তোমাকে 10 নিতে হবে, সালাকি করে 9.8 নিবে না। কত হবে, 9.8। এখন যেহেতু দেওয়া নাই 9.8, এস কত, সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা আমাদের এস এর মান দেওয়া নাই। আচ্ছা, এস এর মান দেওয়া নাই, তাহলে তুমি কি এই বিভব শক্তিতে করতে পারতেছো? মনোযোগ দাও, এখানে কিন্তু এস এর মান দেওয়া নাই, তার মানে এখানে তুমি বিভব শক্তিতে করতে পারতেছো, পারবা? এখন তাহলে কি করতে হবে, এখন সর্বোচ্চ উচ্চতা তুমি কিভাবে বাইর করবে? এখন কিন্তু আমি বেগের মান জানি, এই সর্বোচ্চ উচ্চতায় বি এর মান হচ্ছে জিরো কিনা। তাহলে আমরা আবার কি জানি, বি ইকুয়াল ইউ মাইনাস জিটি, ইউ মাইনাস জিটি। আমি কি এই সূত্র দিয়ে এস এর মান বাইর করতে পারতেছি? এই সূত্রতে কিন্তু আমি এস এর মান বাইর করতে পারতেছি না। তা আমি আটটা দিতে হবে, দেখি তো। বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2GS, 2GS।
এখন অনেকে প্রশ্ন করতে পারে ভাই আপনি মাইনাস কেন দিলেন? দেখো এটা কিন্তু অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করতেছে, অভিকর্ষ বল কাজ করে নিচের দিকে, আমি তার বিপরীতে একটা ক্রিয়েটিভ ফোর্স নিয়ে আমি তাকে উপর দিকে নিক্ষেপ করতেছি, তাই কেন মাইনাস হচ্ছে। এখান থেকে আমি এস এর মান বাইর করতে পারবো না? হ্যাঁ, সব এস এর মানটা বাইর করে ফেলি তো। তাহলে এখানে এস কত হবে আমাদের? এস ইকুয়াল হবে, এস হবে আমাদের ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2g। যেহেতু এখানে বির মান 0, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো তো, ইউর মান কত পাচ্ছি? ইউ স্কোয়ার হচ্ছে আমাদের তার ইয়ে কত 50, মানে 50 মিটার স্কোয়ার, 50 স্কোয়ার 2 × 9.8, তাই তো। এখন তুমি যদি এখানে বসাই দাও, এখানে কি করো, এখানে বসাই দাও, জাস্ট এটাকে বসাই দাও, 50 স্কোয়ার বাই 9.8। এই 9.8 টু 4 এরটা নিচেরটা কাটা, তার মানে 50 স্কোয়ার ইন্টু 5, মানে 5 ইন্টু 50, মানে 5 5 ফুসুস 0 2টা, দেন 3 ফুসুস কত এখানে, 5 ফুসুস কত হবে, 5 ফুসুস হবে আমাদের, এখান থেকে যদি তুমি ক্যালকুলেট করো, আমি একসাথে করে ফেলে ক্যালকুলেটরের মাধ্যমে, 5 ইন্টু 2500, 12500, এখানে অ্যান্সার আমাদের কত হচ্ছে তাহলে? অ্যান্সার হচ্ছে আমাদের 12500, 12500, এটা হচ্ছে আমাদের গ নম্বরটা। অ্যান্সার কি আমাদের? গ নম্বরটা। বলো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা বলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা সরি সরি, এখানে একটা মিনিট আমার একটু ভুল হয়েছে। এখানে কিন্তু আমাদের টু একটা আছে, এখানে টু আছে, আমি কিন্তু টুটা এখানে দিইনি, এখানে একটা টু হবে, সরি ফর মিস্টেক। এখানে আমাদের যে টুটা আছে আমি কিন্তু টুটা এখানে দিইনি, তার মানে টুকে ভাগ টু হবে, ভাগ টু। তার মানে অ্যান্সার যত আসছে তাকে টু দ্বারা ভাগ করতে হবে। অ্যান্সার ভাগ 2 সমান সমান 6250। মিস্টেক হয়ে গেছে, তাহলে অ্যান্সার হবে আমাদের 6250। খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। সরি মিস্টেকের জন্য। বুঝতে পারছো এটা বলো, বুঝতে পারছো? তো বুঝতে পারলে চলো আমরা নেক্সট এমসিকিউতে মুভ করি। তো এখন দেখো আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আসছি তোমাদের জন্য। এখানে কি বলছে, 5 কেজি বড় একটা বস্তুকে XYZ মিটার উপর থেকে উপরে রাখা হলো, বস্তুটিকে কোন অবস্থান থেকে ছেড়ে দিলে গতিশক্তি সবচেয়ে বেশি হবে? ঠান্ডা মাথায় চিন্তা করো যে আমার কাছে একটা বস্তু আছে, আমি বস্তুটাকে নিয়ে XYZ তিনটে ভিন্ন ভিন্ন অবস্থানে উচ্চতায় আমি রাখছি, হ্যাঁ, তিনটে ভিন্ন ভিন্ন উচ্চতায় আমি কি করলাম, তাদেরকে রাখলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি কোন উচ্চতা থেকে ছেড়ে দিলে সে সবচেয়ে বেশি গতিশক্তি লাভ করবে? ঠান্ডা মাথায় চিন্তা করো। কি বলছে, XZYX, তার মানে আমি যদি এখানে একটা ভূমি ধরি, আমি যদি এটাকে কি অ্যাজুম করি এটা একটা ভূমি, আমি এখানে তিনটা উচ্চতা নিলাম XYZ। এখন তুমি বলতে পারো ভাই আপনি এটাকে এক্স বলতেছেন, আমি একে এক্স বলতেছি, একে ওয়াই বলতেছি, একে জেড বলতেছি, আপনি কিভাবে বুঝতে পারছেন এটা এক্স এটা ওয়াই এটা জেড? কিভাবে বুঝতে পারছি? এখানে বলেই দিছে জেড সবচেয়ে বড়, তার মানে জেড এর উচ্চতাটা সবচেয়ে বেশি হবে, দেন ওয়াই, দেন আমাদের এক্স। ক্লিয়ার? এখন আসো, এখন তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, আমি কিন্তু বেসিক ক্লাসে বলছিলাম, এখন আবার বলতেছি, আমি যখন বস্তুটিকে এই উচ্চতা থেকে ছাড়বো, আমরা নর্মালি গ্যালিলির ফলন্ত বস্তু যে সূত্রগুলো আছে, গ্যালিলির সূত্র থেকে আমরা কি জানি, যদি আমাদের একটা ফলন্ত বস্তু যত সময় নিবে তত কিন্তু তার কি হবে, বেগটা বৃদ্ধি পাবে, বা যত উচ্চতায় থেকে ছাড়বো ভূমিতে আস্তে আস্তে তার বেগ সর্বোচ্চ হবে। এটা যদি তুমি কোনো সূত্র কিছু সূত্র বাদ দাও, তুমি নর্মালি চিন্তা করো যে হ্যাঁ আমি একটা বস্তুকে যত উপর থেকে ছাড়লাম, ফুটতে ফুটতে কিন্তু তার ভেলোসিটি তত বাড়বে, এবং কি সর্বোচ্চ হবে ভূমিতে মিষ্টি মিষ্টি এমন অবস্থায় সর্বোচ্চ হবে। এখন তুমি যদি এই বস্তুটাকে এখান থেকে ছাড়ো, তাহলে এটা এখানে আসতে যত সময় লাগবে, এখান থেকে ছাড়লে তার থেকে বেশি সময় লাগবে, এখান থেকে ছাড়লে কি তার থেকে বেশি সময় লাগবে না? এটা কি সর্বোচ্চ উচ্চতা না? তার মানে সর্বোচ্চ উচ্চতায় থেকে ছাড়লে তার গতিশক্তি সর্বোচ্চ হবে। গতিশক্তি কি হবে, কারণ কি সর্বোচ্চ উচ্চতায় থেকে ছাড়লে তার বেগটা বৃদ্ধি পাবে, বেগ কি হবে, বেগ বৃদ্ধি পাবে, বেগ বৃদ্ধি পাইলে গতিশক্তি কি হাফ এম ভি স্কোয়ার, তো বেগ বৃদ্ধি পেলে তো গতিশক্তি বৃদ্ধি পাবে। অ্যান্সার কি আমাদের জেড, অ্যান্সার কি জেড। অনেকে কনফিউজড হয়ে সবগুলো দিবে। আচ্ছা অপশনগুলো আমি হয়তো আমার নিজের মতন করে দিতেছি, কারণ নাই সবগুলো দিবে, কিন্তু সবগুলো না। এখন যদি প্রশ্নে এটা না বলতো, এক্স জেড ওয়াই এক্স এটা না বলতো, তাহলে কি করতাম? এটা বলবে না, বলার কোনো কারণ নাই। ঠিক আছে, এখন আসা পরবর্তী এমসিকিউ। আচ্ছা তো দেখো এমসিকিউটা কি বলছে, একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়লো, মানে ভূমিতে পড়তেছে আর কি, 20 মিটার উচ্চতা থেকে সে ছেড়ে দিছে ফলন্ত বস্তু, ফলন্ত অবস্থায় ভূমি হতে,
পড়ন্ত অবস্থায় ভূমি হতে 5 মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির অনুপাত কত? অনুপাত বলছে। এটা একটু জটিল। জটিল না, আর কি এমসিকিউর জন্য একটু সময় লাগবে, 1 মিনিট খাবে এমসিকিউটা, হ্যাঁ। বাট এর আগে যে এমসিকিউ গুলো করেছে এটা কিন্তু তুলনামূলক একটু কম সময় খাবে। দেখো ঠান্ডা মাথায় চিন্তা করো, এটা হচ্ছে আমাদের ভূমি, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের কি ভূমি। আমি বস্তুটাকে মনে করো বস্তুর যে টোটাল উচ্চতাটা সেটা হচ্ছে 20 মিটার, সেটা কত মিটার? 20 মিটার। বস্তুটা যখন ভূমি হতে 5 মিটার, বস্তুটা যখন এখানে আসলো 5 মিটার উপরে, বস্তুটা যখন 5 মিটার উপরে থাকলো, আমাদের বলছে এই অবস্থানে যখন আছে তার বিভব শক্তি আর গতি শক্তির অনুপাত বাইর করতে। আচ্ছা, বস্তুটা যখন ভূমি থেকে 5 মিটার উপরে আসলো, তাহলে বস্তুটা কতটুকু নামলো? 15 মিটার নামলো। বস্তুটার অবস্থান থেকে সে এখানে 15 মিটার আসছে, তাই তো? 15 মিটার আসছে। এখন বলছে যে তার বিভব শক্তি আর গতি শক্তির অনুপাত। একটা জিনিস এখানে নোট করতে হবে, সেটা হচ্ছে বিভব শক্তি ও গতি শক্তি দুইটা সেম না ভাই। বিভব শক্তি আর গতি শক্তির অনুপাত, গতি শক্তি আর বিভব শক্তির অনুপাত দুইটা সেম না। আমাদের আগে বিভব শক্তি বের করতে হবে, তার গতি শক্তি তাদের অনুপাত। তো আমি একসাথে করে ফেলি, দেখো বিভব শক্তি আমি এখানে বিভব শক্তি, নিচে হচ্ছে গতি শক্তি। বিভব শক্তি মানে কি? এমজি, এমজি কি এস। বিভব শক্তি মানে কি? ভূমি হতে কতটুকু উচ্চতায় আছে। আমি এই উচ্চতাটাকে এস ধরলাম, এটাকে আমি এক্স ধরলাম। ভূমি হতে কতটুকু উচ্চতায় আছে সেটা হচ্ছে বিভব শক্তি। তাহলে এখানে কি হবে? এমজি এস। আর গতি শক্তি মানে হাফ অফ এম বি স্কোয়ার। ভাইয়া এখানে কি বেগ দেওয়া আছে? না, বেগ দেওয়া নেই। এখানে এই বি দ্বারা মানে কি বোঝানো হচ্ছে? কি বোঝানো হচ্ছে? এই বি দ্বারা বোঝানো হচ্ছে বস্তুটা যখন এখান থেকে এখানে আসলো, মানে যখন বস্তুটা 15 মিটার দূরত্ব অতিক্রম করলো বা 15 মিটার নিচে নামলো, এটা বলাটা আরো বেটার হবে। 15 মিটার নিচে নামলো, তার বেগ কত? এই হচ্ছে সেই বেগ। এই তো বি স্কোয়ার আমি আবার কি লিখতে পারি? বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2g, 2g এই স্মরণটা নিবে, স্মরণ কত আমি লিখছি 2gx। তাহলে এই স্কোয়ার মানে কি? আমরা জানি, আমরা কি জানি? ফলন্ত বস্তুর আদিবেগ জিরো। আদিবেগ জিরো মানে কি? যখন বস্তুটাকে আমি ছেড়ে দিলাম, আমি এর কোনো ফোর্স ক্রিয়েট করি না, আমি জাস্ট একে ছেড়ে দিয়েছি, নিজে নিজে শক্তি তৈরি করছে, আমি কিন্তু করিনি। মানে আমি তারা জিরো বেগে ছাড়ছি, জাস্ট ছেড়ে দিলাম ফলন্ত বস্তু, কোনো বল আমি দিই নাই, জাস্ট ছেড়ে দিছি। তো তাই ফলন্ত বস্তুর আদিবেগ কত? জিরো। তাহলে এখানে বি স্কোয়ার বদলে আমি কি লিখতে পারবো? 2g's। কি লিখতে পারবো? এই দেখো বি স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারবো? 2g's, যেহেতু ইউ জিরো, তার মানে আমি যদি এটাকে কেটে দিই, এখানে 2g's দিই, 2g's, তাই তো? এই উপরে 2, নিচে 2 কাটা, এই এম কাটা, এই জি কাটা, সরি এখানে এস না এক্স হবে, এই জি কাটা। তাহলে এখানে আমাদের কি থাকে? আর আমাদের থাকে এস বাই এক্স, এস বাই এক্স। এখানে এস কত? 5, এক্স কত? 15। তার মানে অ্যান্সার কত আসতেছে আমাদের? অ্যান্সার আসতেছে আমাদের 1/3, 1/3। এখন তুমি বলো অ্যান্সার কোনটা? যখন তুমি অপশনের দিকে তাকাবা, তখন যদি তুমি সিরিয়াস ভাবে না তাকাও, তুমি কনফিউজড হবা। তুমি কনফিউজড হবা। কেন তুমি কনফিউজড হবা? এখানে দেওয়া আছে 1/3, এখানে দেওয়া আছে 3/1। এটা এই পরীক্ষায় কিন্তু অপশনটা এখন যেভাবে দিছে এভাবে দিলে তুলনামূলক কম কনফিউজড হওয়ার সম্ভাবনা বেশি। কারণ কি? আমাদের অ্যান্সার 1/3 দেওয়া আছে, 1/3 আগে। যদি 1/3 আগে না থাকে, 3/1 আগে থাকে, মিনিমাম 5 থেকে 6% স্টুডেন্ট এটা ভুল করবে। তারা কি করবে? 3/1 দিবে। যদি 3/1 যদি 1/3 আগে থাকতো আর কি, মানে যদি এটা খতে থাকতো, খটা গতে থাকতো, তাহলে অনেক স্টুডেন্ট এটা ভুল করবে। কারণ কি মনে করো, আমাদের পরীক্ষাটা কিন্তু আমাদের মাথাও এমনিতেই গরম থাকে, তাই না? আমরা ঠিক মতন প্রশ্নই পড়ি না। প্রশ্ন না পড়ার মধ্যে কিন্তু আমরা অ্যান্সার করা শুরু করি। এটা একদম করবো না, তোমরা একদম করবা না। এখন আসো, তাহলে অ্যান্সার কি হবে আমাদের? 1/3। এটা হচ্ছে আমাদের খ নাম্বার। বলো, আমি কি বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি কিনা? দেখো ভিডিও ভালো একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুক পেজে ফলো টলো দিও, ঠিক আছে? আচ্ছা, তো আসো নেক্সট এমসিকিউতে যাই আমরা। এর জন্য স্প্রিং এর একটা এমসিকিউ আনছি। তো আমি প্রথমেই বলি, তোমরা এমসিকিউটা ভুল করো। তোমরা এমসিকিউটা ভুল করো, বিশেষ না হলে তোমরা কোশ্চেন দেখো, নিজে নিজে অ্যান্সার বাইর করো। তোমরা 90% স্টুডেন্ট এমসিকিউটা ভুল করবা। ভুল করবা দুই ভাবে করবা। একটা লজিক বুঝতে, একটু ভুল হয় লজিক বুঝতে বা কনসেপ্টটা বুঝতে। আমি ধরলাম যে প্রায় 10 থেকে 15% এর ভুল হবে। দেন আমাদের অপশন দেখানোর ক্ষেত্রে 60 থেকে 70% স্টুডেন্ট ভুল করবে, এন্ড তোমরা ভুল করবা।
ক্লিয়ার? তো আমি এখন তোমাদেরকে এমসিকিউটা আগে তোমরা নিজেরা করো। দেখো, এটা স্প্রিং এর ম্যাথ আমি হালকা করে একটু বলবো বেসিকটা। 10 কেজি ভর একটি বস্তুর উপর 10 মিটার পার সেকেন্ড বেগে একটা স্প্রিং উপর বেগে একটি স্প্রিং এর উপর পড়লো, মানে আমাদের, হ্যাঁ মানে আমাদের যে বস্তুটা দেওয়া আছে না, সেটা 10 মিটার পার সেকেন্ড বেগে স্প্রিং এর উপর কি হয়েছে, স্প্রিং এর উপর পড়ছে। আমাদের বলছে কি স্প্রিং এর ধ্রুবক দেওয়া আছে। ঠান্ডা মাথায় চিন্তা করো, এটা যদি আমাদের একটা কি হয়, স্প্রিং হয়, এটা মনে করো আমাদের একটা কি স্প্রিং, হ্যাঁ এটা একটা স্প্রিং। এখানে মনে করো যে একটা বস্তু দেওয়া আছে, এখানে একটা কি দেওয়া আছে, বস্তু দেওয়া আছে, হ্যাঁ এখানে একটা কি দেওয়া আছে, বস্তু দেওয়া আছে। এই বস্তুটার ভর মনে করো 10 কেজি, এই বস্তুটার ভর কত কেজি, 10 কেজি। এটা আমাদের একটা বেগে নামতেছে, এই বেগটা হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, আর বেগটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। বুঝতে পারছো কিনা? বেগ কত, 10 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এখানে আমাদের স্প্রিং এর ধ্রুবক দেওয়া আছে, মানে কে এর মান দেওয়া আছে, স্প্রিংটার ধ্রুবক কে এর মান 1.00000 জুল পার মিটার স্কয়ার। হ্যাঁ ওকে, এতটুকু ক্লিয়ার। আমাদের বলছে কি স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে। ঠান্ডা মাথায় চিন্তা করো, এই যে স্প্রিংটা দেওয়া আছে না, আমাদের যে বস্তুটা, এই বস্তুটা যখন এখানে আসবে, মনে করো স্প্রিং এর কাছাকাছি আসলো, স্প্রিং এর কি হলো, কাছাকাছি আসলো, স্প্রিং এর কাছাকাছি আসলো, হ্যাঁ এখানে আসলো, স্প্রিংটির উপর পড়লো, আর স্প্রিংটির উপর পড়তেছে পড়তেছে, এমন সময় তার একটা গতিশক্তি থাকবে কিনা, মানে স্প্রিংটার উপর পড়ছে পড়ছে এমন সময় তার একটা গতিশক্তি থাকবে না? হ্যাঁ গতিশক্তি থাকবে। তার গতিশক্তিটা তুমি নর্মাল চিন্তা করো, সেই যে গতিশক্তি নিয়ে স্প্রিং এর উপর পড়ছে, স্প্রিংটি কি তার ওই গতিশক্তিকে অবজার্ভ করছে না, সে কি শোষণ করছে না? তাহলে স্প্রিং এর সঞ্চিত শক্তি কি, যে গতিশক্তি নিয়ে এই বস্তুটা যে গতিশক্তি নিয়ে স্প্রিং এর উপর পড়ছে, সেটা কি স্প্রিং এর সঞ্চিত শক্তি না? সঞ্চিত শক্তি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, বস্তুটির গতিশক্তি, বস্তুটির গতিশক্তি সমান সমান স্প্রিং এর সঞ্চিত শক্তি, স্প্রিং এর সঞ্চিত শক্তি। আমি আর বস্তুটি লিখলাম না, হ্যাঁ তাহলে এখান থেকে স্প্রিং বস্তুটির কি লিখতে পারবো, হাফ এম বি স্কোয়ার, স্প্রিং এর সঞ্চিত শক্তিকে হাফ কে এক্স স্কোয়ার, এটা তো তোমরা জানো নর্মাল কথা। উভয় পাশ থেকে হাফ হাফ কেটে দিলাম, আমাদের বাইর করতে হবে কি এক্স এর ভ্যালু। এখন বস্তুটির ভর কত, 10, আমাদের বেগ কত 10, তার মানে 10 ইন্টু 10 স্কোয়ার, তাই কি না? হ্যাঁ তাই। কেটে এখানে আসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 1 0 1 2 3 4 5টা, আর এখানে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে দেখো, এখানে শূন্য উপরে কয়টা, উপরে হচ্ছে স্কোয়ার, 10 স্কোয়ার মানে কত, 100। এখানে একটা শূন্য, শূন্য হচ্ছে 3টা, নিচে শূন্য কয়টা, নিচে শূন্য হচ্ছে 5টা, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল আমি কি পাবো, 1/0, আর থাকবে কয়টা, 2টা। তার মানে আমি একে লিখতে পারি 0.01। এখন তুমি দেখো এক্স স্কোয়ার ইকুয়াল তুমি কত পাইছো, 0.01, তাই তো? এখন যদি তুমি এক্স ইকুয়াল কত পাবো, রুট করলে তুমি পাবা 0.1, 0.1। এখন আমি একটা জিনিস এখানে লিখবো না, আমি 0.1 রাখবো। এখন তোমরা অপশনের দিকে তাকাও, অপশনের দিকে তাকাই বলবো অ্যান্সার কত, এবং কি তোমরা ভুল করবো। বলো অ্যান্সার কত, অ্যান্সার কত, বলো বলো বলো, অ্যান্সার কত? তাহলে আমরা দেখতেছি 0.1, অ্যান্সার হচ্ছে আমাদের খ 0.1 সেন্টিমিটার, তাই কিনা? যদি তুমি বলো ভাই অ্যান্সার খ, তাহলে তুমি একটা বোকা নাকি গাদা, গাদা কোনটা? দেখো, আচ্ছা সমস্যা নেই, কিছুই না। এখানে আমাদের স্মরণটা দিছে, এই স্মরণ কিসের একক, এর এককটা কি, স্মরণের একক কি, স্মরণের একক কি, সেন্টিমিটার না মিটার? মিটার না? তাহলে এখানে কি মিটার আসবে কি না? তার মানে কতটুকু তার সংকুচিত হবে, 0.1 মিটার। অপশনে কি দেওয়া আছে, 0.1 সেন্টিমিটার। তুমি অপশন কি এটা দেখাবা, দেন তুমি মারা খাবা। তাহলে এখানে কি করতে হবে, মিটারটাকে সেন্টিমিটার নিতে হবে, সেন্টিমিটার নিলে 100 দ্বারা গুণ করতে হবে। তো তুমি 0.1 কে যদি 100 দ্বারা গুণ করো, তাহলে কি 10 সেন্টিমিটার আসবে কিনা? তাহলে দেখো তো অ্যান্সার কি 10 সেন্টিমিটার আছে? ক অ্যান্সার কত, ক। কথার কথা, যদি আমি কোশ্চেন করতাম, আমি কোশ্চেন করার মতো যোগ্যতা নেই, যদি আমি করতাম প্রত্যেকটা কোশ্চেন এরকম করে একটা ট্র্যাক দিয়ে রাখতাম, বাদ দিয়ে রাখতাম। বুঝতে পারছো? আচ্ছা ফেরাটা কিন্তু সারা কিন্তু দিবে, হ্যাঁ সারা কিন্তু এরকম ইচ্ছে করে ইয়ে করবে আর কি, ইচ্ছে করে বলতে এগুলো তো ইচ্ছে করে ইয়ে করা, ইচ্ছে কিন্তু তো কেউ করে না, তো তোমরা মনোযোগ থেকে, বুঝতে পারছো? আচ্ছা তো আসা পরবর্তী এমসিকিউ, এটা হচ্ছে আমাদের এমসিকিউ এর লাস্ট এমসিকিউ। তোমরা আর যে বাকি এমসিকিউ গুলো আছে, কিছুটা মনে করো যে আমাদের বেসিক থেকে আর কি, নর্মাল যে গতিশক্তির একক কি, বা আমাদের এরকম নর্মাল কিছু এমসিকিউ আছে, এগুলো নিজেরা দেখি, এগুলো দেখা লাগবে না। এটা হচ্ছে আমাদের লাস্ট এমসিকিউ, এবং কি এমসিকিউটা, এই এমসিকিউটা
একটু জটিল এবং কি এর কনসেপ্ট তোমাকে বুঝতে হবে। এটা কিভাবে হবে এটা বুঝতে হবে। যদি তুমি এটা না বুঝো, এটা না পারো, তাহলে তুমি এতটুকু ইনশিওর রাখো তুমি একটা সিকিউ মিস করবে। সিকিউ মিস করবে, এতটুকু নিশ্চিত থাকো। আসো, 5 কেজি পরে একটি বস্তুকে 50 মিটার/সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করছে। আমি উপরের দিকে নিক্ষেপ করছি, এটা নিক্ষেপিত বস্তু নট, কি বলে কে ছেড়ে দেওয়াকে কি বলে, ফলন্ত বস্তু। এটা কিন্তু ফলন্ত বস্তু না, এটা নিক্ষেপিত বস্তু। এতটুকু তোমার মাথায় রাখতেই হবে, যখন নিক্ষেপিত বস্তুর কিন্তু ইনিশিয়াল একটা বেগ থাকে। ইনিশিয়ালি বেগ কি দেওয়া আছে? হ্যাঁ, ইনিশিয়ালি বেগ দেওয়া আছে আমাদের। ফলন্ত বস্তু কিন্তু ইনিশিয়াল বেগ থাকে না, এটাই জাস্ট আমি ছেড়ে দিছি, এটা নিজে নিজে বেগ অর্জন করতেছে। হ্যাঁ, আর নিক্ষেপিত বস্তুর একটা বেগ দিতে হয়, তারপর একটা বল দিতে হয়, তারপর সে উপর দিকে যায়। দিল, ছড়ে দেওয়া হলো, কোন উচ্চতায় এর বিভব শক্তি গতি শক্তির অর্ধেক হবে। বিভব শক্তি গতির অর্ধেক করতে হবে। ঠিক আছে, তো আসো আমরা কিভাবে করবো দেখো। আর ঠান্ডা মাথায় চিন্তা করো, মনে করো এটা হচ্ছে আমাদের ভূমি। এটা কি আমাদের ভূমি? এখানে একটা বস্তু আছে, এখানে একটা কি আছে, বস্তু আছে। এখানে একটা কি আছে ভাইয়া, বলো বলো বলো। বস্তু আছে। আমি বস্তুটাকে উপরের দিকে মারবো। কোথায় মারবো? উপরের দিকে। আমাদের বলছে আপনাকে এটাই বাইর করতে হবে কোন অবস্থানে বস্তুটার বিভব শক্তি গতি শক্তির অর্ধেক হবে। মানে আমাদেরকে কি বাইর করতে বলছে? বিভব শক্তি যদি আমি ইফি ধরি, বিভব শক্তি হবে গতি শক্তির অর্ধেক, মানে হাফ অফ ই কে। এটা বের করতে বলছে, কিন্তু অনেকে ইকুয়েশন এটা দাঁড় করাইতে পারে না। ইকুয়েশনটা তোমাকে কি বুঝতে হবে দেখো, বিভব শক্তি হবে গতি শক্তির অর্ধেক। বিভব শক্তি গতি শক্তির অর্ধেক হবে, তার মানে গতি শক্তি হবে বিভব শক্তির দ্বিগুণ। গতি শক্তি বিভব শক্তি দ্বিগুণ। মনে করো আমি তোমার বললাম আমার কাছে তোমার টাকার দ্বিগুণ আছে, আমার কাছে তোমার টাকার দ্বিগুণ আছে। এখন আমি যদি বলি আমার টাকা তোমার টাকা সমান, সমান করতে হলে আমাদের কি করতে হবে? যেহেতু আমার কাছে তোমার টাকার দ্বিগুণ আছে, মনে করো আমার কাছে 60 টাকা আছে, তোমার কাছে 2 টাকা আছে। এখন তোমার টাকার আর আমার টাকাকে সমান করতে চাই, দুইটা ওয়ে আছে। ফার্স্ট ওয়ে, আমার টাকার সাথে হাফ গুণ করতে হবে, মানে 1/2 গুণ করতে হবে, অথবা তোমার টাকার সাথে 2 গুণ করতে হবে, তাই কিনা? মানে যার বেশি থাকে তার সাথে ভাগ করি, অথবা যার কম থাকে তার সাথে গুণ করি। সেটা নির্ভর করে কত গুণ করবো। কত গুণ বলছে, কত গুণটাকে একবার ভাগ করবো আর গুণ করবো। দেখো কি বলছে, বিভব শক্তি গতি শক্তির অর্ধেক হবে, তার মানে বিভব শক্তি এবং গতি শক্তির অর্ধেক। যেহেতু বিভব শক্তি গতি শক্তির অর্ধেক হবে, তাই আমি গতি শক্তির সাথে হাফ গুণ করছি, অথবা তুমি বিভব শক্তির সাথে 2 গুণ করতে পারো। সেম কথা, এটা বুঝতে পারছো তো? এখন আসো, এই বস্তুটা এখানে আছে, হ্যাঁ বস্তুটা এখানে আছে, আমাদের কি করতে হবে? একে নিক্ষিপ্ত করছি। হ্যাঁ, একে আমি উপরের দিকে ফাটাইলাম। উপরের দিকে মনে করো আমি উপরের দিকে একে নিক্ষেপ করতেছি, উপর দিকে নিক্ষেপ করলাম। বললো কোন উচ্চতায় বৃহস্পতি গতি শক্তির অর্ধেক হবে। আমি ধরে নিলাম এস উচ্চতা। কোন উচ্চতায়? এস উচ্চতা। আমি ধরে নিছি বস্তুটা যখন এখানে আসবে, বস্তুটা যখন এখানে আসবে, মনে করে যে এস উচ্চতা, আমি ধরে নিলাম এস উচ্চতায় বৃহস্পতি গতি শক্তির অর্ধেক হবে। আমাদের চারটুকু নিয়ে কাছে, আর কোনো কিছু না, কিছুই না, নর্মাল না। আমি ধরলাম এস উচ্চতা বস্তুটির যে কন্ডিশন এটা স্যাটিসফাইড করবে। ওকে দেন, এখন আসো, বিভব শক্তি মানে কি? বিভব শক্তি হচ্ছে বস্তুটি যত উচ্চতায় আছে, তা ভূমি থেকে যত উচ্চতায় আছে তার মান mgs। mg কত উচ্চতায় আছে? s উচ্চতায় আছে mgs। গতিশক্তি কি? হাফ অফ m b স্কয়ার। বি স্কয়ারকে আমি কি লিখতে পারি? দেখো আমি বি স্কয়ারের বদলে একসাথে লিখে ফেলতেছি। বি স্কয়ার বদলে কি হবে? e স্কয়ার মাইনাস 2gs। এখন তুমি যদি আমার প্রশ্ন করো ভাইয়া এখানে আপনি মাইনাস কেন দিলেন, কারণ ওটা অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতেছে তাই মাইনাস আসলো। এখন তুই বলতে পারবি ভাই এখানে এস কেন দিছে, এসটা কি? দেখো আমরা যখন বিভব বাইর করি, সরি আমরা যখন বেগ বাইর করি বা ভেলোসিটি বাইর করি, সেটা হচ্ছে কি, সে যতটুকু উচ্চতায় উঠবে। মনে করে সে, আমি এখানে দাঁড়াইছি, আমি একটা বল ফ্লোর থেকে এখানে মারছি, তাহলে ফ্লোর থেকে যখন এখানে মারলাম এই অবস্থানে যখন আসলো, তার ভেলোসিটি কত সেটা। তাহলে এটা কি উচ্চতার উপর নির্ভর করতেছে? অবভিয়াসলি উচ্চতার উপর নির্ভর করতেছে। আমি যখন ভূমি থেকে এস উচ্চতায় আনছি, তার বেগ কত সেটাই, তাই আমি এখানে দিলাম। ফলন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু ভিন্ন নিয়ম। ফলন্ত বস্তুর ক্ষেত্রে হচ্ছে আমি যেহেতু যত উচ্চতা থেকে ছাড়ছি, সেখান থেকে যেখানে আসছে এই দূরত্বটা নিব ফলন্ত বস্তুর ক্ষেত্রে। এখন নিব এই দূরত্ব। সহজ কথা কি, আমি যেখান থেকে মারছি সেখানে উঠতে, আমি যেখান থেকে ছাড়ছি সেখান থেকে নামতে যত উচ্চতা, সেটা হচ্ছে আমাদের বেগ। বেগের এই একটু বেশ কম আর কি। বাট আমাদের কি তোমার গতি শক্তির ক্ষেত্রে, সরি বিভব শক্তির যে এসটা, সেটা সবার জন্য সেম, ভূমি থেকে যত উচ্চতা, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ক্লিয়ার? এখন আসো, এখন আসো দেখো আমি এখানে, সরি এখানে কিন্তু আমাদের আগের হাফ একটা আছে দেখছো, এখন তো মারা হইতো। তাহলে ইয়ে কাটা আমাদের, তাহলে এখানে জি আছে, কোনো কিছু কমন নিতে পারবো? কমন নেওয়া তো সম্ভব না। আচ্ছা এখানে দেখো, আমি এখানে 2 to 4 এর পাশে নিয়ে আসলাম।
4GS সবসময় ম্যাথকে ক্যালকুলেশন না করে কাটাকাটি করার চেষ্টা করবে, তুমি কাটাকাটি করলে ম্যাথ নর্মাল হয়ে যাবে। ক্যালকুলেশনে ইয়া করে ভুল করার কোনো মানে হয় না। দেখো এখন ইউ স্কোয়ার, ইউর মান কত? 50, 50 স্কোয়ার -2GS এই মাইনাস যখন এই পাশে আসবে তখন কি সেটা প্লাস হয়ে যাবে না? 50 স্কোয়ার, এই মাইনাসটা যখন এই পাশে আসলো, এই পাশে আসলে এটা প্লাস হয়ে যাবে না? 60 যোগ 2 কত হবে আমাদের? 6 হবে, 6GS। আমাদের কিসের মান বের করতে বলছে? এস এর মান। তাহলে আমি এখানে এস ইকুয়াল কি লিখবো? 50 স্কোয়ার মানে কত? 50 ইন্টু 50, 5 5 25, শূন্য হবে 2টা 4টা, তাই তো? তাই। দেন আমাদের 6 ইন্টু 9.8, 6 ইন্টু 9.8। এখন আমি তোমাদেরকে হ্যান্ড ক্যালকুলেশন শিখাবো, কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করবো। দেখো এখানে আমি এক কাজ করি, আমি আমার ম্যাথকে সহজ করার জন্য আমি 9.8টাকে 10 ধরে নিব। ক্যালকুলেশনকে সহজ করার জন্য একটা হ্যান্ড ক্যালকুলেশন অ্যাডমিশনে যে কি পরিমাণ কাজে লাগবে বুঝবা, এখন থেকে একটু প্র্যাকটিস করো। তাহলে দেখো তো এই শূন্য একটু শূন্য একটা কাটা, আমি 9.8কে 10 ধরছি, 9.8 আর 0.2 সামথিং, এটা একদম মানে একটু নর্মালে ফেরা নাই, আমি 0 ধরছি। এবার 6কে তুমি যদি ফুসফুসের মধ্যে ভাগ করো, 7 6 24, মানে 24 থেকে একটু বেশি, মানে এখানে আমাদের আসবে কত? 4.17 এরকম কিছু একটা আসবে, 4.2 আসবে না। হ্যাঁ, যেহেতু 6 × 2 = 12 বেশি হয়ে যায়, 4.17 সামথিং কিছু একটা আসবে। হ্যাঁ, 4.17 এর মানে 17 কিনা আমি জানি না, বাট 2 থেকে কম হবে, এতটুকু আমি শিওর। তাহলে এখানে কত? 10। দেখো এখানে তাহলে শূন্য কিন্তু আরেকটা বাকি রয়েছে, এটাকে তুমি গুণ করে দাও 10 হিসেবে। তাহলে এখানে কত? 10 হিসেবে গুণ দিলে দশমিক এটা এখানে চলে আসবে, মানে 41.7 এরকম কিছু একটা আসবে, তাই তো? এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, আমি এখানে 9.8 এর জায়গায় কিন্তু 10 দিছি, এখানে যতটুকু আছে তার চেয়ে বেশি দিছি। আমরা কি জানি, হরে যদি সংখ্যা বাড়ে, হরে যদি সংখ্যা বড় হয় তাহলে অ্যান্সার ছোট হয়। যেহেতু আমি হরের সংখ্যাটাকে বড় করছি, তাহলে অ্যান্সারটা কিছুটা ছোট হয়েছে। তার মানে আমি এতটুকু বুঝতে পারছি 4.17 থেকে বড় হবে, 4.17 থেকে বড় হবে, এটা আমি নিচ্ছি। এবার অপশনের দিকে দেখো, এখানে আছে কত? দেখো এখন 4.17 থেকে বড় আছে দুইটা, এখন এই দুটো থেকে কোনটা হবে? এটা 42, এটা হচ্ছে 63। কোনায় বাংলাদেশ আর কোনায় ইন্ডিয়া, এর কোনো মিল আছে নাকি? তাহলে এটা আনসার হবে আমাদের 42, এর আনসার এটা। এটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন। তোমরা হ্যান্ড ক্যালকুলেশনটা প্র্যাকটিস করো, কিন্তু তোমার বিভিন্ন ভার্সিটিতে এক্সাম দিবে, যদিও দেরি আছে, বাট এখন থেকে প্র্যাকটিস করো, ফেলা নেই, পারবো। ঠিক আছে, হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করছে বুঝতে পারছো তো? তো আমাদের এমসিকে এতটুকু পর্যন্ত থাক। আর তোমরা বুঝো, ভিডিওটা একটু প্রথম থেকে দেখো, তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করো, ফুল ভিডিও দেখবো। ফুল ভিডিও দেখবো প্রথম থেকে, যে বেসিক সিকিউ এমসিকিউ পুরোটা দেখো। তোমাদের কি পরিমাণ উপকার হবে তোমার কোনো আইডিয়া নেই, টোটালি কোনো আইডিয়া নেই। এখন দেখো আমি কিন্তু চাইলে ঠাস করে এমসিকিউ করে চলে যেতে পারি, আমি করতেছি না। আমি চাইতেছি ওদেরকে বেসিকটা বুঝাইতে। হ্যাঁ, এই যে সর্বোচ্চ উচ্চতা উঠলে বেগ 0, এটা বলতে আমার সময় লাগতেছে। তুমি যদি বলো না ভাই দরকার নেই, আপনি এমসিকিউ করার, সমস্যা নেই, আমার সময় লাগবে না। আমি তোমারও বলতেছি যে কোন উচ্চতে উঠলে কেমন হবে। বিভব শক্তি কিসের উপর নির্ভর করে? গতিশক্তি কিসের উপর নির্ভর করে? যান্ত্রিক শক্তির গতিশক্তি কখন সমান হবে? যান্ত্রিক শক্তির বিভব শক্তি কখন সমান হবে? আমি বলতেছি একটু সময় লাগতেছে, একটু সময় লাগবে। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাক, আর ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে নেক্সট চ্যাপ্টারে। আল্লাহ হাফেজ।